খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। জামায়াতে ইসলামী সহ সিলেটের সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায় লক্ষ্য। অভিযোগহীন আদর্শ নির্বাচন করতে চায় সরকার। রংপুরের মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই গুরুত্বপূর্ণ। আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। সচিবালয়ের র্যাব কোস্টগার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণা ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তথ্য যাচাই ও সচেতনতার তাগিদ। অ্যাকচুয়ালি যে বিভিন্ন যে সবকিছু আপনি বিশ্বাস করবেন না, তার সাথে কিছু ডকুমেন্টারি রিলেটেড আপনাকে যাচাই করতে হবে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব থাকা না থাকার বিরোধ গড়ালো সুপ্রিম কোর্টে। ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতার শুনানি সম্মত সর্বোচ্চ আদালত। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার ২ দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। দর্শক, আমরা একটু সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে যেতে চাই। আমার সহকর্মী হাসান মিসবা অনেকক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করছেন। মিসবা, বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনার কাছ থেকে জানতে চাই। আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরই নির্ভর করছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে কিনা, যেটি কাল হওয়ার কথা ছিল। এই যে একটা সবুজ সংকেত পেলেই তাকে নেওয়া হবে, এই যে একটা মেডিকেল বোর্ডের বৈঠকের অপেক্ষা আমরা করছি, সেটা আসলে কখন নাগাদ সেটি জানাবেন আমাদের। কখন নাগাদ আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে, এই সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে, যেটি রাজধানীতে একটি অনুষ্ঠানে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ আমরা সকাল থেকে এই তথ্যটি জানাচ্ছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি আসলে কখন আসবে বা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে বিষয়টি পুরোটি নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং সেই অনুযায়ী মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবেন সেটির উপরে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে বিএনপির দু একজন নেতা এখানে এসেছেন, তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। জুবাইদা রহমানও এখানে এসে পৌঁছাবার কথা। সব মিলিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি গণমাধ্যমকে জানানো হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসবে, যেখানে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি চীন এবং যুক্তরাজ্যের মেডিকেল টিমের সদস্যরাও আছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরাও আছেন। তারা পুরো বিষয়টি দেখছেন এবং এই যে খালেদা জিয়ার চিকিৎসার পুরো যে প্রক্রিয়াটি, এটি ডাক্তার জুবাইদা রহমান তিনি বাংলাদেশে এসে এটি সমন্বয় করছেন। এর আগেও তিনি লন্ডনে থেকে সেটি করেছেন, তারেক রহমানও সেটি করছেন। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় যে খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত আছে। তার হার্ট, লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সবই আগের মতো আছে। তবে চিকিৎসকরা যেটি আজকে সকালে জানিয়েছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে, দু একটি ক্ষেত্রে তার একটু একটু করে উন্নতি হচ্ছে, তিনি চিকিৎসা নিতে পারছেন, ওষুধ তার শরীরে কাজ করছে, এমন কিছু আপডেট জানানো হয়েছিল। তবে পুরো বিষয়টি আজকে সন্ধ্যায় গণমাধ্যম এবং দেশবাসীর উদ্দেশ্যে নিশ্চয়ই ব্রিফিংয়ে সেটি স্পষ্ট করা হবে। আর আমির খসরু মাহমুদ যেটি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স আসলে নয়, বরং মেডিকেল টিম যখন বলবে তখনই আসলে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে। আজকে বিকেল নাগাদ বাংলাদেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবার কথা ছিল,
সেটি আসলে আসছে না, এটি আমরা ধরে নিতে পারি। কারণ মেডিকেল বোর্ড এখন পর্যন্ত সে ধরনের কোনো কিছু তারা সবুজ সংকেত দিয়েছে বলে সেটি আমরা এখনও জানি না। আর আগামীকালকে তার লন্ডনে রওনা হওয়ার কথা ছিল। লন্ডন ব্রিজ হাসপাতালে তার চিকিৎসার যে বিষয়টি সেটি আগে গণমাধ্যমকে জানানো হয়েছে যে সেখানে তার চিকিৎসার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে সবার আগ্রহ এবং দেশবাসীর যে আগ্রহ সেটি আসলে এভার কেয়ার হাসপাতাল কেন্দ্রিক, অর্থাৎ এখানে বেগম খালেদা জিয়া তিনি 13 দিন ধরে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা কেমন, নেতাকর্মীরা সকাল থেকে আমরা এখানে দেখেছি তারা এসে ভিড় করছেন। তারা অনেকে গণমাধ্যমে বিষয়টি জেনেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী, তারপর অনেকে ছুটে এসেছেন এখানে এসে জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। এবং একজন বললেন যে আসলে বাসায় তিনি থাকতে না পারে এখানে এসেছেন, যতটুকু মানে তার দৃষ্টিতে যেটি মনকে বুঝ দেয়া, যদিও ভেতরে গিয়ে তাদের পক্ষে খোঁজ খবর নেওয়ার সুযোগ নেই। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সব শেষ। মিসবাহ, আপনার সঙ্গে একদম একমত বলতেই হয়। সবার দৃষ্টি আসলে এভার কেয়ার হাসপাতালের দিকেই, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে। যেটি পরিষ্কার হবে তার লন্ডন যাত্রার বিষয়টি, সেটি হবে সন্ধ্যা নাগাদ, যে তথ্যটি আপনি পরিষ্কার করে বললেন আমাদের। অনেক ধন্যবাদ মিসবাহ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে জামায়াত সহ সমমনা ইসলামী 8 দলের বিভাগীয় সমাবেশ। দুপুর 12:30 থেকে শুরু হবে সমাবেশটি। সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। আজকের সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ অন্যান্য দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আর আজকের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম। যেমনটি বলছিলাম, বিভাগীয় সমাবেশের এখনকার চিত্র জানতে চাই। আমার সহকর্মী নাবিল হোসেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইতোমধ্যেই। নাবিল, কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ সমাবেশে অংশ নেবেন এবং নেতাকর্মীদের উপস্থিতিটা একটু জানতে চাই। দেখুন, দুপুর 2টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসলে সমাবেশ স্থলে আসার কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধীরে ধীরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন। যদিও জামায়াত ইসলামীর আমির বা ইসলামী আন্দোলনের যিনি মুফতি রেজাউল করিম চরমোনাই সহ মামুনুল হক, এই রকমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত আসলে সমাবেশ স্থলে এসে পৌঁছাননি। তবে বিভিন্ন স্তরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন দলগুলোর, তারা কিন্তু ইতিমধ্যে এসে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং সমাবেশের যে মূল কার্যক্রম সেটি কিন্তু 2টার পর থেকে শুরু হয়েছে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের বক্তব্যে যেটি বলছেন সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে ইসলামী দলগুলো এই যে ঐক্য, সেই ঐক্যকে যাতে সাধারণ মানুষ গ্রহণ করেন এবং সাধারণ মানুষ আগামী দিনে ইসলামী দলগুলোর যে জোট, সেই জোটকে যাতে আসলে নির্বাচিত করেন, সেই প্রত্যাশাগুলো তারা এখানে রাখছেন। পাশাপাশি তারা বলছেন যে ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশকে শাসন করেছে তারাই আসলে দুর্নীতি সহ নানা অপকর্মে লিপ্ত ছিল, কিন্তু ইসলামী দলগুলো এখন পর্যন্ত যেহেতু ক্ষমতায় যেতে পারেনি, তারাই আসলে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি, বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারবে। সেই কথাগুলো আমরা এখানে শুনছিলাম। পাশাপাশি এই যে বিভাগীয় সমাবেশের যে 5 দফা দাবি, অর্থাৎ গণভোট হচ্ছে যে নির্বাচনের আগে হতে হবে, পিআর পদ্ধতি সহ এই যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির সপক্ষেও আসলে তারা এখানে সাধারণ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, তারা বক্তব্য দিচ্ছেন। আর ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে সমাবেশ স্থলের আসলে ধীরে ধীরে আসলে লোক সমাগমে পরিপূর্ণ হতে চলেছে। জোহরের নামাজের পর অর্থাৎ 2টার পর থেকেই এই যে ইসলামী বা সমমনা যে 8 দলের নেতাকর্মীরা, তারা বিভিন্ন জেলা উপজেলা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসলে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে আসছেন এবং সেই মিছিলগুলো যখনই আসলে মাঠে এসে প্রবেশ করছে তখনই আসলে সমাবেশ স্থল আমরা দেখছি যে লুকে পরিপূর্ণ হবে। আমরা যেটি জানিয়ে রাখতে চাই, যারা আয়োজকরা আছেন 8 দলের, তারা গতকাল আমাদেরকে জানিয়েছিলেন তারা লক্ষাধিক মানুষের জনসমাগম এখানে ঘটাতে চান। তবে তারা আসলে যেটি বলছেন যে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে সমাবেশ স্থলে পৌঁছাননি, ফলে বিক্ষিপ্তভাবে হয়তো অনেকেই মাঠের বাইরে অবস্থান করছেন। যখনই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন তখনই আসলে পুরো সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে উঠবে, এই কথাগুলোই তারা বলছেন। এবং আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে
এই যে সমাবেশের যারা বক্তারা তারা যেটি বলছেন যে আগামী যে নির্বাচন সেই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য একটি সুযোগ, যেই সুযোগকে যদি বাংলাদেশের জনগণ কাজে লাগাতে পারে, অর্থাৎ ইসলামী যে জোট সেই জোটকে যদি ক্ষমতায় আনতে পারে তাহলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সহ সকল ধরনের মুক্তি ঘটবে, এরকম প্রত্যাশার কথাই আসলে এই সমাবেশ স্থল থেকে তারা বলছেন। জি, এবং সেই সাথে বেলা গড়ানোর সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি আরো বাড়বে, যেমনটি আপনিই বলছিলেন। ধন্যবাদ নাবিল যোগ দেওয়ার জন্য। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গন্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার বন্ধু উনিও পরিকল্পনা করছেন এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানের চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি। র্যাব, কোস্টগার্ডের মতো সংস্থাও আছে এই তালিকায়। সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালোই সখ্যতা, বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকু। আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আদতে এর সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ। অনলাইন প্রতারণার গল্পের বাকিটা থাকছে সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে। বাচ্চার জন্য আমি ডাক্তার কিনতে পারছি, তার দুধের ব্যবস্থা করতে পারতেছি। আমার বাবা মা অসুস্থ, ছোট কাজ করে যে আমি তাদেরকে সাপোর্ট দিব ওই পরিবেশটাও নাই। এভাবেই নিজের দুর্দশার ব্যাপারে যমুনা টিভিকে জানাচ্ছিলেন সর্বশান্ত তরুণ উদ্যোক্তা। স্রেফ একটি ফেসবুক পোস্ট যার জীবনটাকে তছনছ করে দিয়েছে। জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি। ভালোই চলছিল দিনকাল, কিন্তু সেই যুদ্ধটা আরো কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা। এ ব্যবসায়ী 2 দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় 7 লাখ টাকার, কিন্তু পাননি একটি টাকাও। যখন পথে বসার জোগাড় তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি। প্রতারক আবু নাসেরের বিরুদ্ধে হয় মামলা, জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে ভুক্তভোগীর অভিযোগ, আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম, দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা বের হয়ে গেল, এটা তো তার কোনো সমাধান হবে না। আমি তাকে বললাম যে আসলে ভাই আপনিই তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি তাহলে আমি ওয়ারেন্টি ইস্যু যদি করতে পারি তাহলে আপনারা ধরে আনতে পারবেন, কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল। এই আবু নাসেরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন। সরাসরি সাক্ষাতের সুযোগ নেই, প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা। ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয় তার সবকটি ভুয়া। একই অবস্থা ডকুমেন্টের QR কোডেরও। বিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করে, ওনার নাম হলো আবু নাসের। আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন, ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো তাহলে ওনাকে প্রোডাক্টটা দেওয়া যায়। আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি। প্রতারণার এমন অভিযোগের পর অভিযুক্তকে খোঁজার চেষ্টা করি আমরা। বেশ কয়েকবারের চেষ্টায় ফোনে পাওয়া যায় তাকে, তবে এসবের দায় দিলেন ম্যানেজারের ঘাড়ে। যে ছেলেটা আমার এই মালগুলো নিয়েছে সে নিজে, আমি নিজে তার বিরুদ্ধে নিজে মামলা করছি। সে তার সাথে মালামালগুলো নিয়ে নিজের ইচ্ছা মাফিক ভাবে সব সেল করে ফেলছে, নিজের মতো করে সবকিছু নিয়ে লাপাত্তা হয়ে গেছে। ওর মতো আমার আরো 2-3টা ম্যানেজার ছিল ঢাকা শহরে, 2-3 জনে আমার সাথে এরকম করছে, বিনিময়ে আমি ফেঁসে গেছি। এবার অভিযুক্ত ম্যানেজারের সাথে কথা হলে তিনি পুরো দোষ চাপালেন আবু নাসেরের উপর। আপনাকে কনভিন্স করবে, কনভিন্স করার পরে বললো মালটা অমুক জায়গায় দিয়ে আসবেন, আমার ম্যানেজার রিসিভ করবে। কারণ যে আমি গিয়ে রিসিভ করলাম, রিসিভ করার পরে আমার কাছে আরেকজন পাঠাবে যে যাও তুমি মালটা ডেলিভারি দিয়ে আসো। ও আইসা মাল কই যাবে না যাবে, ও আইসা ডেলিভারি দেয়। এত গেল সব হারানো একজনের গল্প। এমন করুণ গল্পের আরও একাধিক চরিত্রের সন্ধান মেলে, যাদের কাউকে সচিবালয়ের ক্যান্টিন, কাউকে র্যাব 4 ও র্যাব 10-এ সরবরাহের কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকার খাসির মাংস ও ডিম। ব্যবসায়ীরা অভিযোগ করেন আবু নাসের ও সহযোগীরা সংঘবদ্ধভাবে প্রতারণার কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে। র্যাব 4-এর কথা বলছে, র্যাব 10-এর কথা বলছে, এই জন্য আমরা বিশ্বাস করছিলাম। সে আবার আমাকে সচিবালয় সব ঘুরে ঘুরে দেখাইলো, এমনভাবে দেখাইতেছে যে রিয়েলি মনে হচ্ছে যে সচিবালয় সে আসলে ভালো একটা বিজনেসম্যান। মার্কেট
মার্কেট প্রাইস আছে 10 টাকা, সে আমার কাছ থেকে বাকিতে 12 টাকা কিনবে এবং এই প্রোডাক্টটা সে আবার মার্কেট প্রাইস 10 টাকা, সে 8 টাকায় নগদে বিক্রি করে। শুধু খাদ্যপণ্য নয়, ইট বালিও ছাড় পায়নি নাসিরের প্রতারণা থেকে। তেমনই একজন কামরুজ্জামান, তিনি জানান এক গ্রাহককে বালু সরবরাহের নৌযান ভাড়া দেওয়ার দায়িত্ব নেন আবু নাসের। কথা মতো প্রতারককে ভাড়াও পরিশোধ করা হয়, কিন্তু বালু উত্তোলনকারী সেই নৌযান আর নির্ধারিত ঠিকানায় পৌঁছায়নি। আমার বলগেট ওখানে দিব না কেন, আমার বলগেট দিলে ওনারা বিক্রি করে খাইয়ে ফেলাইব। তাইলে আমি বললাম যে টাকাটা দিয়ে দেন, দিচ্ছি করে আর দেয় না। এই ম্যানেজারগুলোও ওর সাথে প্রতারণার সাথে জড়িত। ওই ম্যানেজারগুলো এসে এমনভাবে আপনাকে উপস্থাপন করবে যে সে নাসিরের দ্বারা প্রতারিত হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জগতে লেনদেনের ক্ষেত্রে তথ্য যাচাই জরুরি। সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন টুলসের সাহায্য নেওয়ার পরামর্শ দেন তারা। ভার্চুয়ালি যে বিভিন্ন যে সবকিছু আপনি বিশ্বাস করবেন না, তার সাথে কিছু ডকুমেন্টারি রিলেটেড আপনাকে যাচাই করতে হবে। ইটস লাইক আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিল, এই ট্রেড লাইসেন্সের নাম্বার দিয়ে কিন্তু আপনি সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে আপনি যাচাই করতে পারবেন এই ট্রেড লাইসেন্সটা সঠিক কিনা। পুলিশও বলছে এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। মামলা কোন রেজিমের সেটা কোনো বিষয় নেই, মামলাই আমরা যে কোনো ধরনের ফৌজদারি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনিভাবে সহায়তা করব। তবে শুধু সচেতনতাই নয়, চলতি বাজার দরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করে মুনাফা করার যে লোভ, সেটিও সংবরণ করার ব্যাপারে জোর দিলেন তিনি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বন্যপ্রাণী রক্ষায় মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ইকোনমিক জোন এবং বন দুটি জিনিসেরই প্রয়োজনীয়তা রয়েছে। যেভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়েছে সেভাবে বন বিভাগ কাজ করলে ইতিবাচক পরিবর্তনই আসবে। বন্যপ্রাণী আমদানি রপ্তানি বন্ধ থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, সভায় বিদ্যুৎ দিয়ে হাতি মারা বন্ধ করতে হবে। একই সাথে চলনবিল রক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আরও যুক্ত করেন, নতুন করে আরও 6টি সংরক্ষিত এলাকা ঘোষণা করার বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে, বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। বন্যপ্রাণী আমদানি রপ্তানি করে, যাদের কারণে আমরা লাল তালিকাভুক্ত হই, তাদের ব্যাপারে বেশি কাজ থাকে। কিন্তু গাছ লাগানো, পাখি রক্ষা, এগুলো যেন গ্রাম পর্যায়ে বন বিভাগ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। আজও দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। সিলেট, পাবনা, রাজশাহী, জামালপুর, কুড়িগ্রাম, ফেনী সহ নানা জেলায় সকাল থেকে শুরু হয় পরীক্ষা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শিক্ষা কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলেন, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি তারা। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল অথবা পরে করতো। দাবি দাওয়াগুলো এগুলো আমরা মনে করি আমাদের সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। কেন্দ্র পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কেন্দ্রগুলো সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। আর এবারের ভর্তি পরীক্ষা নিয়ে বড় কোনো অভিযোগ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের চলমান আন্দোলন নিয়ে ঢাবি ভিসি বলেন, পোষ্য কোটার বিষয়ে আদালতের রিট মামলা চলমান। আদালত যে সিদ্ধান্ত দেবেন তা পালনে প্রস্তুত আছেন তারা। এবার ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ মোট 5টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট 1050টি আসনের বিপরীতে আবেদন করেছেন 34,062 জন ভর্তি ইচ্ছুক। আসন বন্টন অনুযায়ী ব্যবসায় শিক্ষা শাখা থেকে 930 জন, বিজ্ঞান শাখা থেকে 95 জন এবং মানবিক শাখা থেকে 25 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবার প্রতি আসনে ভর্তি ইচ্ছুকের সংখ্যা 32 জনের বেশি।
আজকে ছিল আমার ব্যবসায়ী শাখার পরীক্ষা, এরপর কলা ও আইন বিভাগের পরীক্ষা দিব। মোটামুটি কোশ্চেন ভালোই ছিল, ইংলিশটা একটু টাফ ছিল। প্রশ্নের প্যাটার্ন মোটামুটি ভালো ছিল, এতটা ইজি ছিল এরকমও না বা এতটা হার্ড ছিল এরকমও না। কিউ আমার প্রস্তুতি অনুযায়ী হ্যাঁ চলে, এভারেজ। অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে, অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় 33 জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা। কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। নাটোরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতেই ঠিকাদারদের 90% টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে এই অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশেই কাজ অসমাপ্ত থাকার পরও 1,41,65,000 টাকা পরিশোধও করা হয়েছে। 1 বছরে সব কাজ শেষ করার কথা ছিল, যা শেষ হয়নি 4 বছরেও। ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। অবাক করা এই কাণ্ডের বাকিটা জানাচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য 2021 সালের জুন মাসে বরাদ্দ হয় 76,50,000 টাকা। 2 বছরের মধ্যে 70 লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। 1 বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও 4.5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়। আজকে 4 দিন ধরে এখানে এই কাজটা রানিং হয়েছে। সব টাকায় উঠায় নিয়েছে সরকারের কাছ থেকে তারা, কিন্তু কাজ শেষ হয়নি। মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নান। এখনো কাজ বাকি 30%। ঘটনা জানাজানি হয় সম্প্রতি তড়িঘড়ি কাজে হাত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লুটপাট সাথে আমি জড়িতই নেই, এর মধ্যে কেন আমি লুটপাট করবো? কন্ত এটা তো আসলে যারা বলছে বা যারা আপনারা শুনেছেন হয়তো, এটা সম্পূর্ণ অযৌক্তিক। 95% কাজ হয়েছে, আমরা 90% আমরা বিল দিয়েছি। একই চিত্র নাটোরের বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়েও। ভবন নির্মাণের জন্য 2022 সালের মার্চে 85 লাখ টাকার কার্যাদেশ পায় জেলার মেসার সিপাত এন্টারপ্রাইজ। এখানেও বাকি 45% কাজ, অথচ 2 বছর আগে 71,65,000 টাকা বিল নিয়ে কাজ বন্ধ রাখে ঠিকাদার। সম্প্রতি দিনরাত কাজ করা হচ্ছে। 2022 সালে শুরু হয়েছে, 9 মাসে এই কাজটি শেষ করার কথা ছিল। ইট বালু থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পানির মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, একবারে সব কাজ লাগে। মনে হচ্ছে যে এখানে একটা কি যেন শুরু হয়েছে। ঠিকাদাররা বলছেন বরাদ্দ স্বল্পতায় কাজ বন্ধ রাখা হয়েছিল, নতুন বরাদ্দ পাওয়ায় বাকি কাজ করা হচ্ছে। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। ফান্ড বন্ধ থাকার জন্য আমরা 80% কাজ করে রেখেছিলাম এবং ফান্ড আসার কারণে আমরা বাকি 20% কাজ শেষ করে বাকি টাকা হ্যান্ড ওভার করে বাকি টাকা নিয়ে নেব আমরা এখন। গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে এবং কৃত কাজ অনুযায়ী ঠিকাদারকে বিল প্রদান করা হয়েছে। এখানে কোনো প্রকার অগ্রিম বিল দেওয়া হয়নি। ঠিকাদারদের গাফিলতির অভিযোগ করেছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। জানান দায়িত্ব পাওয়ার পর বন্ধ থাকা কাজ শেষ করতে তাগিদ দিয়েছেন তিনি। আমি তো ওই সাইডে 4-5 বার করে যাই এবং আমি কিন্তু ওখানে যে ম্যাটেরিয়ালস মিশাই, তারপর কিন্তু ঢালাই করতে দিই। আমি বলেছি যে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, তাহলে আমি কাজটা বাতিল করবো এবং বাতিল করার জন্য চিঠিও দিয়েছি। এই জন্য ঠিক আছে স্যার, আমার কাজটা বাতিল করে না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি কাজটা সব মিস্ত্রিকে তুলে দিব আমি। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গত 23 অক্টোবর 5 প্রকৌশলী ও 11 জন ঠিকাদারের অনিয়ম দুর্নীতি তদন্ত করতে ইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিও গঠন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যার অভিযোগে সমর্থকরা তুলেছেন বিচারের দাবি। তাদের অভিযোগ, বর্তমান আইজিপি বাহারুল আলম এই হত্যাকাণ্ডে জড়িত। শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে শনিবার সকালে এই বিক্ষোভ করেন তারা। বলেন, অবিলম্বে আইজিপিকে পদত্যাগ করতে হবে, তাকে বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে 2009 সালে গ্রেফতার করা হয় নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে। পরে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। 2015 সালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন আহমেদ পিন্টু। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান আইজিপি বাহারুল আলম
আওয়ামী লীগ সরকারের হয়ে রাজনৈতিক বিরোধীদের বিডিআর হত্যাকাণ্ডে জড়িয়েছেন। সেই নির্মমতার শিকার পিন্টু। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন দগ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আহতরা জানান শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের পাশে সরকারি স্টাফ কোয়ার্টারে আগুনের এই ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, তার স্ত্রী আনেজা বেগম, ছেলে আসিফ, সাকিব, আসিফের স্ত্রী মনিরা, নাতনি ইভা ও ঈশা দগ্ধ হন। ঘটনায় কলোনিতে বসবাস করা আরও 1 জন দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অগ্নিকাণ্ডে আহত আসিফ ও সাকিব জানান রাতে টিন শেড বাসায় ঘুমিয়েছিল পরিবারের 7 সদস্য। ভোরের দিকে তাদের মা আনিজা বেগম রান্না করতে যান। ম্যাচ জ্বালানোর পরপরই ঘটে বিকট বিস্ফোরণ। এতে সবাই দগ্ধ হন। আসিফের স্ত্রী মনিরা 8 মাসের অন্তঃসত্ত্বা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আহত আনিজা বেগমের অবস্থাও গুরুতর। আনুমানিক 4:30 কিংবা 5টা হবে। তখন ওই পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং ঘর সহ উড়ে নিয়ে যায়। আয়া দেহি এন্ন লইছে, পরে আমরা এন্ন আইছি হাসপাতাল লই আইছি। মা এই রুমে বেড়া খাই। হঠাৎ করে গ্যাস ব্লাস্ট হয়ে সব আগুন ধরে গেছে। তখন আমরা ঘুম থেকে উঠে পড়ছি। উঠে দেখি পুরো ঘর একদম আগুন হয়ে গেছে। তার বাম হাত পুড়ে গেছে, আবার ডান পায়ে আবার পুড়ে গেছে। এখন তার প্লাস্টার করানোর পরে গাইনি ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 30টি দোকান। ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে হয় এই ঘটনা। স্থানীয়রা জানান হুঁশিয়ারি ও নিটিংয়ের দোকানে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি তারা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিজয়ের মাস, দেশজুড়ে লাল সবুজের উৎসব। কিন্তু প্রশ্নটা এখন আরো বড়, এই বিজয়ের গল্প নতুন প্রজন্ম কিভাবে দেখছে? তাদের চোখে বিজয় মানে কি? আর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশাই বা কি? সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদনে শুনব নতুন প্রজন্মের ভাবনায় বিজয় দিবস ও বাংলাদেশ বিনির্মাণের গল্প। আর ছবি তানভীর মোর্শেদের। বিজয় দিবস হলো আমার কাছে একটি দায়িত্ববোধের মতো। বিজয় শব্দ শুনলে আমার কাছে প্রথমত একটা শব্দই মাথায় আসে, সেটা হলো মুক্তি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। বিজয় দিবস মানে হচ্ছে লাল সবুজের পতাকা, বিজয় দিবস মানে হচ্ছে বাংলাদেশ। দাম দিয়ে কেনা স্বাধীন বাংলার পতাকা, 1,47,570 বর্গ কিলোমিটারের পুরো জমিনটাতেই লাল সবুজের গৌরব। দেশের অগ্রগতি ভবিষ্যৎ যাদের হাতে, সেই তরুণরা বিজয় দিবসকে দেখেন ভিন্নভাবে। এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে দেখেছে বইয়ের পাতায়, দেখেছে চেতনাধারী ও চেতনা বিরোধীদের বিবাদ। এসবের ঊর্ধ্বে উঠে তাদের স্বপ্ন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র গঠন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি চিকিৎসা পাচ্ছি না, বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই, আমাকে বিদেশ যাওয়া লাগবে। বিজয় দিবসটা আমাদের তরুণদের কাছে একটা আলাদা অনুপ্রেরণা, কারণ এবারের বিজয়টা 71-এর সাথে 24-এর একটা যোগসূত্র তৈরি হয়েছে। আমরা যে স্বাধীন, তার মানে মূল চেতনা বিজয় দিবসের থেকে এসেছে। আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি, আমরা নির্বাচন করতে পারতেছি। যে প্রজন্ম বড় হয়েছে ডিজিটাল বাস্তবতায়, তারা স্বাধীনতাকে দেখে যুক্তি আর মূল্যবোধের দৃষ্টিতে। তাদের কাছে বিজয় দিবস মানে শুধু অতীতকে নয়, ভবিষ্যতের প্রত্যয়, যেখানে থাকবে মানসম্মত শিক্ষা, সমান সুযোগ আর ন্যায় বিচার। শোষণমুক্ত একটা সমাজ গড়তে, একটা স্বাধীন রাষ্ট্র যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকলেই তার সমান অধিকার, সমান ধর্মমত নিয়ে বেড়ে উঠবে। এই 30 লক্ষ মানুষের রক্তে কেনা আমাদের এই বাংলাদেশ, তাই আমি চাই এই বাংলাদেশকে আরো অনেক উঁচুতে নিয়ে যেতে। আমি চাই না আমার বান্ধবী হোক বা আমার প্রতিবেশীরা হোক, তারা এআই এর খারাপ ভিডিওর সম্মুখীন হোক।
গবেষণা, প্রযুক্তি, স্টার্টআপ, জলবায়ু অভিযোজন সবখানে নেতৃত্ব দিতে চায় তরুণরা। তাদের বিশ্বাস, স্বাধীনতার স্বপ্ন তখনই পূরণ হবে যখন মানুষ বদলাবে, বদলাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত। এই বিজয় দিবসের যে মহত্ব সেটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো। আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম, এগুলা বলা সহজ কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো। এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশে তরুণদের প্রত্যাশাগুলো ছিল ঠিক এমনই, যে প্রত্যাশাগুলো মূলত আগামীর বাংলাদেশের রূপরেখা। এবং বিজয়ের এই দ্বারপ্রান্তে এসেও তরুণরা মনে করিয়ে দিলেন বিজয় অর্জন করা যতটা কঠিন ছিল তার চেয়েও অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জ রয়ে গেছে সেই বিজয়ের চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবার। তাই তো বাংলাদেশের তরুণরা বলছেন বাংলাদেশকে তারা ভালো রাখতে চান তাদের সন্তানের মতো করেই দুধে ভাতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। টেকসই ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা, সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর মনিটরিং কিংবা রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন, অর্থনৈতিক টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে ছিল এমন নানা পরামর্শ, কিন্তু বাস্তবায়ন হয়েছে খুবই সামান্য। গুরুত্ব সহকারে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার। স্বল্প সময়ে করণীয় বিষয়গুলো থেকেছে উপেক্ষিত। সংস্কার কমিটির প্রধান ডক্টর কে.এস. মুর্শিদ বলেন, উদ্যোগগুলো শুরু হলে পরবর্তী সরকার তা বাস্তবায়নে আগ্রহী হতো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নে সরকার উদাসীন। গেল ১৫ বছরে ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো, ব্যাংক ব্যবস্থায় এসেছে সবচেয়ে বড় ঝড়। উন্নয়ন কাজেও ছিল না স্বচ্ছতা, জনসেবা কিংবা উৎপাদনমুখী শিল্প। সব ক্ষেত্রেই জেঁকে বসেছে অরাজকতা আর বিশৃঙ্খলা। অর্থনৈতিক কৌশল পুনরুদ্ধারে করণীয় ঠিক করতে গেল বছর টাস্কফোর্স গঠন করে সরকার। টাস্কফোর্সের ৫২০ পাতার প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা, কিন্তু সুপারিশ আমলে নেবার ক্ষেত্রে ছিল উদাসীনতা। ব্যাংক ব্যবস্থা শক্তিশালী করতে নানাবিধ সুপারিশ করে টাস্কফোর্স। ঝুঁকি বিবেচনায় ঋণ দেবার কৌশল নির্ধারণ, বাণিজ্যিক ব্যাংকগুলোর কমপ্লায়েন্স বিভাগ শক্তিশালীকরণ, কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা কাঠামো তৈরি, বিএফআইউকে সক্রিয় করা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত, অর্থঋণ মামলা সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দেউলিয়া আইন সংশোধন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের সুপারিশ করে কমিটি। অর্থনীতির একটা বিশাল অংশ হচ্ছে ক্রিমিনালাইজড। এটার মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, ইনক্লুডিং সাম ব্যাড পলিটিক্যাল এলিমেন্টস। যারা থ্রেট দেবে, নানা ধরনের উস্কানিমূলক আচরণ করবে, এইগুলো এদেরকে নিবৃত্ত করার জন্য একটা আলাদা ফোর্স থাকা উচিত। অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন নীতি কাঠামো পরিবর্তন বা সংশোধনে স্থায়ী রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের সুপারিশ করে টাস্কফোর্স। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ ওভারসাইট কমিটি গঠন, উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের সুনির্দিষ্ট সুপারিশ করলেও দৃশ্যমান প্রতিফলন নেই। এনবিআরকে ভেঙে 2 ভাগ করা হলেও তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা সারাক্ষণ সার্বক্ষণিকভাবে তারা পলিসিসগুলো রিভিউ করবে, হ্যাঁ, যে ট্রেড পলিসি হোক, অর্থনীতি যে পলিসি হোক, রিফর্ম পলিসি হোক, হ্যাঁ, কোন সেক্টরকে বেশি প্রাধান্য দেব, কোন সেক্টরকে কম দেব। এখন যেটা হয় যে পলিসিস কিন্তু ওই সিস্টেম্যাটিক্যালি এটা কোথাও থেকে আসে না, এটা আসে এগেন কোনো লবি থেকে। সরকারি হাসপাতাল, ক্লিনিক, গ্রামীণ বিদ্যালয়, সড়ক পরিবহনে নৈরাজ্য বন্ধ, বুড়িগঙ্গা নদী রক্ষার ক্ষেত্রে মনিটরিংয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করে টাস্কফোর্স। এসব সংস্কারে উদ্যোগ নেয়নি সরকার। একটা জিনিস ধরি আমরা বুড়িগঙ্গাটা ধরি না কেন, আমরা প্রমাণ করি যে আমরা এটাকে একটা রিহ্যাবিলিটেট করতে পারবো, এটা একটা বলেছিলাম। আমরা বলেছিলাম বিমানের কথা, ঠিক আছে, বিমান আমরা বলি না যে বিমানকে বিলুপ্ত ঘোষণা করো, এটাকে নতুন ব্যবস্থা করো, না, আমি বলেছি যে ঠিক আছে আমরা আরেকটা এয়ারলাইন্স আমরা এখানে চালু করি, যেটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কারে সুপারিশগুলো থেকে দৃশ্যমান পদক্ষেপ নেবার দরকার ছিল। আমরা এগুচ্ছি এই শব্দটা এখন বাদ ফেলে দেওয়া দরকার, কারণ আমরা এগুচ্ছি বলেই এক ধরনের আত্মতুষ্টির মধ্যে ঢুকে যাই। আমরা শুধু এগুলি হবে না, আমরা দ্রুত গতিতে এগুচ্ছি কিনা, তো হ্যাঁ, রাতারাতি হয় না অনেক কিছু, কিন্তু এটা আবার অজুহাতে যদি ট্রান্সফর্ম হয়ে যায়, এটা বুঝ যদি দেওয়ার চেষ্টা হয় যে আপনারা ধৈর্য ধরেন, রাতারাতি কিছু হয় না, রাতারাতি কিছু হয় না, কিন্তু প্রত্যেক দিন অনেক কিছু হতে পারে। অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কারে স্বল্পমেয়াদের সুপারিশ বাস্তবায়নে আগ্রহ দেখায়নি কয়েকটি মন্ত্রণালয়।
রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রশিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো সমাধানই মেলেনি। আর নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে। এই দেশে এখন যদি আমার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে, টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। আঙ্গুর পে জুলুম করে কেন? এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে এরা গাড়ি মনে দাঁড়ায় করে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বছরিক চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি। পুরো এলাকার মিতে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরীর হাটের একটা টোল নিতেছে। ইজারাদার স্বীকার করলেন, সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না। অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্টজনদের। ইজারা নেওয়ার পরে জানতে পারি যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে 2023 সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিনাল ব্যতীত কোথাও ইজারা নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের পক্ষে তো কেউ নেই। ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন উদিত হয়ে কিছু করছেন। আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই, জনগণের হয়রানি থেকে মুক্তি চাই। পৌর প্রশাসক জানান, প্রতি বছর স্থানীয় বাস টার্মিনালটি ইজারার সময় সড়ক মহাসড়ক থেকে টোল না দিতে ইজারাদারদের জানিয়ে দেওয়া হয়। বাস টার্মিনালের যে ইজারাদার এই বাস টার্মিনালের বাইরে কোথাও কোনো ধরনের কালেকশন করতে পারবে না, সে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা আমরা নিষেধ করেছি তাকে। আর যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, যারা এই পৌর বাস টার্মিনাল ইজারা নিয়ে অন্যত্র বিভিন্ন ধরনের কালেকশন করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নির্ধারিত স্থানের বাইরে টোল আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, আমরা মৌচুদ্দিহাট এলাকায় দেখেছি, আমরা পৌরসভার মধ্যে কয়েকটা পয়েন্টে দক্ষিণ স্টেশন উত্তর স্টেশন আমরা দেখেছি। আমরা তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করেছি এবং আমরা পৌর প্রশাসককেও আমরা জানিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা আবার জানাবো, যদি এরপরে যদি দেখি এই ধরনের কোনো অনিয়ম দেখে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব। সড়কে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আরও কঠোর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুক্রবার 4 মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। রাত 9টা নাগাদ রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টার মোড় এলাকায় কয়েকটি ট্রলি আটক করে স্থানীয়রা। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ সেসব জব্দ করে। নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, বিএডিসি ডিলার হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে এই সারগুলো স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের কাছে যাচ্ছিল। পথে জনতা সেগুলো আটক করে। আজ তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, কৃষকরা সার পাচ্ছে না, অপরদিকে ডিলার রাতের আধারে সার পাচার করছে, খুচরা ব্যবসায়ীকে বিক্রি করাচ্ছে বেশি দামে। আমরা উইয়ের কাছে কাগজও চাইলাম যে সারটা যে ট্রলির মধ্যে তুলছো, তোমার কোনো কাগজ আছে তোমার কাছে? কয় না, আমার কাছে কোনো কাগজ নেই। কিছুক্ষণ আগেই প্রশাসন আসছে এবং সার সহ জব্দ করে নিয়ে এলাকাবাসী সব সোচ্চার ছিল, সেই সার থানায় হস্তান্তর করা হলো। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন সিদ্দিকুর রহমান। সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর ওপর বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এই সময় কয়েকজন ছিনতাইকারী তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিকুরকে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে।
জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা আলোচিত মামলার শুনানি করতে সম্মতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। অর্থাৎ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা সেটি নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। তবে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এর আগে দায়িত্ব নিয়েই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সেই আদেশ আটকে দেয় একাধিক মার্কিন আদালত। গেল জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নাগরিকত্ব ইস্যুতে আরোপ করেন কড়াকড়ি। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব দেয়া বন্ধে জারি করেন নির্বাহী আদেশ। এই নিয়ে শুরু হয় তোলপাড়। যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সে সিদ্ধান্তকে আটকে দেয়। ট্রাম্প নির্বাহী আদেশ দেওয়ার পরপরই তা আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে। এক পর্যায়ে ট্রাম্পের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দেয় একাধিক ফেডারেল কোর্ট। সেই আইনি জটিলতার মধ্যে এবার নতুন সিদ্ধান্ত এলো মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। জন্মসূত্রের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা এই মামলার শুনানি করতে সম্মত হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালত। 14তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের এই মৌলিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটি কোনো প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না। আইন অনুসারে গেল 150 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো প্রত্যেকেই জন্মসূত্রের নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে। আমরা আশা করছি এই দফায় সুপ্রিম কোর্টে বিষয়টির চূড়ান্ত সমাধান হবে। গৃহযুদ্ধ শেষে মুক্তি পাওয়া দাস ও তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্যই মার্কিন সংবিধানের 14তম সংশোধনী আনা হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলে মার্কিন নাগরিক। তবে ব্যতিক্রম থাকবে শুধু কূটনীতিক এবং বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের ক্ষেত্রে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি সফরকালে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে যৌথ প্রকল্পের কথাও জানান। অন্যদিকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লি মস্কোর মাঝে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে জ্বালানি ক্রয় বন্ধে চাপ প্রয়োগে ভারতের উপর মার্কিন শুল্কের খড়গ ঘিরে যখন উত্তেজনা চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। দিল্লিতে মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিল্লির সংকটময় মুহূর্তে জ্বালানি ইস্যুতে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। জ্বালানি খাতে আমাদের অংশীদারিত্ব সফলভাবে এগোচ্ছে। রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং ভারতের শক্তি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর উৎস। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত আমরা। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান। বলেন, এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে 6টির মধ্যে 2টি রিঅ্যাক্টর ইউনিট। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে চলেছে। সৌহার্দ্য আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীও। 2030 সাল পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তির ঘোষণাও দেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আজ আমরা 2030 সাল পর্যন্ত একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মত হয়েছি। এটি আমাদের বাণিজ্য এবং বিনিয়োগকে বৈচিত্র্যময়, সুষম ও স্থিতিশীল করবে। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। এবার বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট নিয়ে মহড়া চালালো ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ওমান সাগরে এই মহড়া হয়। বিপ্লবী গার্ড বাহিনীর প্যারামিলিটারি বিভাগ এই মহড়া চালায়। যুদ্ধ প্রশিক্ষণে কাদর 110, কাদর 380, গাদিরের মতো মিসাইলের পরীক্ষা চালানো হয়। প্রায় 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানতে সক্ষম এসব ক্রুজ মিসাইল
এর পাশাপাশি নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালায় ইরানের সামরিক বাহিনী। মূলত ইসরায়েলকে হুমকি দিতেই এই সামরিক মহড়া বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে তেহরান। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।